আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন সবাই। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের ১৯ নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আলভি রুমে এসে হাত ছেড়ে দিয়ে ডোর লক করে দেয় আবার। দুপুরের ঘটনা স্মরণ করে রাতের খাবার খাওয়ার জন্য নিচে নিয়ে গিয়েছিল। আর রুমে খাবার নিয়ে আসলে খাবারও নষ্ট হয়। মায়া বেডের উপর বসে চোখ মুছতে শুরু করে। আলভি নিজের উপর নিজেরই রাগ হয়। তখন কেন রেগে এত জোরে ধমক দিল? এখন কাঁদছে। অপরাধীর ন্যায় মাথা নিচু করে দাঁড়ায় মায়ের সামনে। তারপর বলল, সরি, আর জীবনও ধমক দেবো না। মুখ ফসকে বেরিয়ে গেছে আজকে। মায়া কিছু না বলে বেড থেকে নেমে বেলকনিতে চলে আসে। অন্ধকার আকাশের দিকে তাকায়। মেঘলা আকাশে অল্প কিছু তারা টিপ টিপ করে জ্বলছে। শীতল বাতাস বইছে বাইরে। হাত দিয়ে চোখের পানি মুছে নেয় ভালোভাবে। বড় বড় শ্বাস টেনে নিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে নিজেকে। মায়ের পাশে দাঁড়ায় আলভি। মায়া দেখে তবে কিছু বলে না। তারপর আলভি আবার বলল, আমি অনেক খারাপ একজন মানুষ। আলভির মুখের দিকে তাকায় মায়া। আবার বলল, কথা বলছো না কেন? আমি অনেক খারাপ একজন মানুষ, তাই না? মায়া বাইরের দিকে দৃষ্টি রেখে বলে, এমন কেন মনে হচ্ছে? আলভি বলল, এই যে আমার জন্য তোমাকে এতটা কষ্ট পেতে হয়েছে। মায়া বলল, আপনার জন্য পেতে হয়েছে? আলভি বলল, হুম। মায়া বলল, ভুল ধারণা। আলভি বলল, ভুল ধারণা কেন? মায়া বলল, আপনার জন্য আগে কষ্ট পাইনি আমি। আপনার জন্য তো কষ্ট পেয়েছি পরে, যেদিন আপনি ফিরে আসলেন। আমি আগের পরিস্থিতির জন্য কখনোই আপনাকে দোষী ভাবিনি। আলভি বলল, আবার ফিরে আসাতে তুমি কষ্ট পেয়েছ? মায়া বলল, আপনার ফিরে আসার কষ্ট পাইনি আমি। কষ্ট তো পেয়েছি ফিরে আসার কারণ জানার পর। আলভির চেহারায় অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। কিছুক্ষণ চুপ হয়ে থেকে বলে, তুমি মাফ করবে না আমাকে? মায়া বলল, আপনাকে আমি আগেই বলেছি, আজকে আবার বলছি। আপনি যদি ওই কারণটা বাদে অন্য কোনো কারণে বাড়িতে আসতেন আর আমার সাথে সংসার করতে বাকি জীবন পার করতে চাইতেন, আমি নির্দ্বিধায় নিজেকে বিলিয়ে দিতাম আপনার কাছে। আমি আপনার অপেক্ষায় ছিলাম অনেকগুলো দিন। দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনার জন্য। সবসময় ভাবতাম আপনি একদিন ফিরে আসবেন আমার জন্য। এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছিল আপনি আমার হাজব্যান্ড। বিয়ে হয়েছিল, বুঝতামও না কিছু তখন। বড় হতে হতে আপনাকে না দেখেও আপনাকে ভালোবেসে ফেলেছি। পথ চেয়ে থাকতাম আপনার ফেরার আশায়। আপনি তো ফিরলেন, তবে আমাকে তালাক দেওয়ার জন্য। যখন জানতে পারলাম আপনি কেন ফিরে এসেছেন আর কি বলে এসেছেন, বিশ্বাস করুন, তখন নিজেকে এত ছোট মনে হচ্ছিল যা কল্পনার বাইরে। আমার তখন কষ্ট হচ্ছিল, কিভাবে বুঝাবো আপনাকে। আপনি অনুভব করতে পারবেন না সেই কষ্ট। আমি এতকাল যার অপেক্ষায়, অবশেষে সে এসেছে, তবে আমাকে ভালোবাসার জন্য না, সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতে। আমার মনে হচ্ছিল বুকের ভেতর হাত ঢুকিয়ে কেউ আমার হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আপনি নিজের মত পরিবর্তন করলেন। যখন দেখছেন মায়া আগের মায়া নেই, তখন আপনার মনে হয়েছে মায়ের সাথেই সংসার করব। আমি যদি সেই আগের মায়ায় থাকতাম, আপনি 2 মিনিট না ভেবে আমাকে সারা জীবনের জন্য দূরে ঠেলে দিতেন। মায়া থেমে যায়। বড় বড় করে শ্বাস টেনে নেয় আবার। কথা বলতে গিয়ে কণ্ঠস্বর কাঁপছে এখন। কিছুক্ষণ থেমে মায়া আবার বলল, আপনি বলতে পারবেন আপনি আমার সৌন্দর্য পরিপাটি রূপ দেখে ভালোবাসেননি? মায়াকে টেনে নিয়ে নিজের দিকে ফেরায় আলভি। বেলকনিতে থাকা লাইটের আলোয় দুজনের চেহারাই স্পষ্ট। মায়ার চোখে চোখ রেখে বলে, আমাকে একটা কথা বলো, যে কোনো ছেলে মেয়ে প্রেমে পড়ে কি দেখে? কেউ নিশ্চয় নিজের অপছন্দের বা বিরোধ স্বভাবের কারো প্রেমে পড়ে না, বা ভালোবাসে না প্রথমে। কেউ যখন প্রেমে পড়ে তখন নিশ্চয়ই গুছানো পরিপাটি সুন্দর চেহারার অধিকারী কারো প্রেমেই পড়ে। হতে পারে সে কৃষ্ণবর্ণের বা শ্যামবর্ণের, কিন্তু মায়াবী অবশ্যই। তুমি কি কখনো নিজের অপছন্দের বা নিজের বিপরীতে চলা কোনো ছেলে মেয়ের প্রেমে পড়বে? ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় দুটো ছেলে দাঁড়িয়ে আছে। একজন গুছানো পরিপাটি স্মার্ট, তবে শ্যামবর্ণের বা কালো। আরেকজন ফর্সা, গায়ের পোশাক নোংরা, অপরিষ্কার, অপরিপাটি, মাথার চুল উস্কো খুস্কো, এলোমেলো কাকের বাসার মতো। এখন দুজন ছেলের মধ্যে তোমার নজর আটকাবে কার দিকে? তুমি যদি প্রেমে পড়ো, ওই দুজনের মধ্যে কার প্রেমে পড়বে? তোমাকে যদি বলা হয় ওই দুজনের মধ্যে থেকে একজনকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করতে, তুমি কাকে করবে? নিশ্চয়ই শ্যামবর্ণের ছেলেটাকে নির্বাচন করবে, বা ওর প্রেমেই পড়বে। কারণ ফর্সা ছেলেটার তুলনায় শ্যামবর্ণের ছেলেটা বেশি ভালো দেখাচ্ছে। সে গোছানো, পরিপাটি, স্মার্ট। তুমি যদি সারা পৃথিবী ঘুরে দেখো, তাহলে প্রতি 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ খুঁজে পাবে যারা নিজের জীবনসঙ্গী হিসেবে ওই শ্যামবর্ণের ছেলেটাকেই নির্বাচন করবে। তাহলে তুমি কি বলবে, তারা সবাই সৌন্দর্যের পূজারী নয়? তুমি সৌন্দর্যের পূজারী না? ছেলে হোক বা মেয়ে হোক, সবাই প্রথমে সৌন্দর্য দেখেই প্রেমে পড়ে। সৌন্দর্য যে শুধু ফর্সা সাদা চামড়ায় তা কিন্তু নয়। আমার বেলায় কেন এই কথাটা উঠছে তাহলে? হ্যাঁ, আমি প্রথম তোমার সৌন্দর্য পরিপাটি রূপ দেখেই প্রেমে পড়েছি, ভালোবেসেছি। একবার কাউকে মন থেকে ভালোবেসে ফেললে পরে তার সব রকম রূপকেই ভালোবাসা যায়, মেনে নেওয়া যায়। রাস্তার সেই ফর্সা এলোমেলো স্বভাবের ছেলেটাকেও কেউ একজন বিয়ে করবে, হয়তো নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেটা আমি করিনি। এখানেই আমার ব্যর্থতা। একটু চুপ করে থেকে আবার বলল, পৃথিবীতে কি তোমার চেয়ে সুন্দরী গুছানো পরিপাটি মেয়ে নেই? অবশ্যই আছে। তুমি রূপ সৌন্দর্যের দিক থেকে তাদের নগণ্য,
তবে আমার কাছে পৃথিবীর সবথেকে সেরা সুন্দর নারী তুমিই। তোমাকে আমার কাছে যতটা সুন্দরী আর মায়াবী মনে হচ্ছে, অন্য কোনো মেয়েকে দেখে এমন মনে হয়নি কোনো দিন। আমি যেখানে এতগুলো বছর ছিলাম এখন কাজ করছি সেখানে, আর আমি যেখানে এতগুলো বছর ছিলাম এখন কাজ করছি সেখানে আমার চারপাশে সারাদিন সুন্দরী স্মার্ট মেয়েদের আনাগোনা। বলা যায় মেয়েদের মাঝখানে সারাদিন পার করতে হয় আমাকে। আমি যদি সৌন্দর্যের পূজারী হতাম তাহলে কেন তাদের ভালোবাসতে পারিনি, কেন তাদের ডাকে সাড়া দিতে পারিনি? আমার বিজনেস পার্টনারের মেয়ে, তাকে তুমি মেয়ে হয়ে দেখলেও নজর ফেরাতে পারবে না। গত 3 বছর ধরে আমার পেছনে পড়ে আছে। 3 বছর ধরে হাজারবার বলে ফেলেছে সে আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। সে এত এত সুন্দরী হওয়ার পরও আমি তার মধ্যে সেই মায়া দেখতে পাইনি যা তোমার মধ্যে দেখেছি। আমি যদি সৌন্দর্যের পূজারী হইতাম তাহলে নিশ্চয়ই ওই মেয়ের প্রেমে পড়তাম। ওই মেয়ের প্রেমে না পড়ার জন্য কোনো কারণ নেই। আবার তাকে বিয়ে করার জন্য কিন্তু আমার চেয়ে বড় বড় বিজনেসম্যান, হ্যান্ডসাম ছেলেরা পাগল হয়ে আছে। ওই মেয়ে তাদের বিয়ে করতে রাজি না। সে আমাকেই বিয়ে করবে, কারণ সে আমার মধ্যে এমন কিছু দেখেছে যা অন্য কারোর মধ্যে দেখেনি। মায়া বাইরের দিকে তাকিয়ে শুনছে আলভির কথা। আলভি আবার বলতে শুরু করে, যখন আমাদের বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 16 আর তোমার 8। তখন তুমি আমার সবচেয়ে অপছন্দের একজন মানুষ। ওই সময়টায় আমি অন্য একজন মেয়েকে ভালোবাসি, সেটা হোক আবেগে বা অন্য কিছুতে। আমি তো জানতাম আমি তাকে ভালোবাসি। তখন সবাই কি করলো? আমাকে জোর করে অপছন্দের মেয়ে মানে তোমার সাথে বিয়ে দিয়ে দিল। তখন আমি ছোট হলেও কিন্তু অতটাও বুঝ না, ভালো মন্দের পার্থক্য বুঝতাম ভালোভাবেই। এমন একটা ঘটনা ঘটার পর আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক ছিল না? আমার জায়গায় তুমি থাকলে কি করতে? তুমি তো ভালোবেসে মেনেও নিতে পারছো না এখন। তাহলে আমি ভালো না বেসেও একজন অপছন্দের মানুষকে কিভাবে মেনে নেব আর ভালোবাসবো? হ্যাঁ, আমার রাগ বেশি, জেদ বেশি। এই রাগ, জেদ আর এই পরিবারের জন্য তো কম কষ্ট পেতে হয়নি আমাকে। তুমি তো পুরো পরিবারের সাথেই ছিলে, আর আমি পরিবার থাকা সত্ত্বেও এতিমের মতন জীবনযাপন করেছি। দিনের পর দিন একা একা থেকেছি পরিবার আপনজন ছেড়ে। তোমার কথা স্মরণ হলে এলোমেলো হয়ে যেতাম, ভালো লাগতো না, অস্থির হয়ে উঠতাম। 12 বছর পেরিয়ে 13 বছর চলছে। এতগুলো দিন আমি একটা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। আব্বু যখন বলল আমি যেন তোমাকে তালাক দিয়ে দেই, তখন আমি ভেবে দেখলাম আমার মনে হচ্ছিল এসব থেকে মুক্তি পাওয়া দরকার, আর তোমাকেও মুক্ত করা দরকার। এমন একটা সম্পর্কের মধ্যে দুজন আটকে থাকার কোনো মানেই হয় না। ভালোবাসা থাকলেও দূরত্ব বাড়তে বাড়তে না দেখতে দেখতে মায়া চলে যায়, ভালোবাসা বিলীন হয়ে যায়। সেখানে তো তোমার প্রতি আমার ভালোবাসা ছিল না, না ছিল মায়া। আমি কখনো বোঝার বা ভাবার চেষ্টাই করিনি তোমার কথা। যদিও কখনো ভেবেছি তোমার সেই ছোটবেলার চেহারা চোখের সামনে ভেসে উঠতো, আমার মন বিষিয়ে উঠতো। আবার আমি আমার ভুল স্বীকার করছি, সব ভুল আমার, সব দোষ আমার। কিন্তু তারপরেও আমি তোমাকেই চাই। তুমি যেমন এতকাল কষ্ট পেয়েছো তেমন আমিও পেয়েছি। কষ্ট পাওয়ার ধরন আলাদা হলেও পেয়েছি তো। তুমি যাই বলো, যেই দোষ বা শাস্তি দাও সবই মেনে নেব, তারপরেও আমি তোমাকেই চাইবো। আলভি মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া তাকিয়ে আছে বাইরের দিকে। ওড়নার আড়ালে ঢাকা পড়েছে মায়ের মুখশ্রী। আলভি একটু সময় নেই, তারপর বলে, ক্ষমা করবে না আমায়? আমি কি ক্ষমার অযোগ্য? কথা বলতে পারে না মায়া। কান্নারা গলায় দলা পাকিয়ে গেছে, নিঃশব্দে গড়িয়ে পড়ছে চোখের পানি। তারপর আবার বলে, আমি তোমাকে আর জোর করব না, তুমি যা বলবে তাই হবে। তুমি যদি চাও আমি তোমার লাইফ থেকে চলে যাই, তাহলে আজকেই চলে যাব সারা জীবনের জন্য। আর যদি চাও থেকে যাই, তাহলে থেকে যাব অনন্তকালের জন্য। এখন তুমি কি চাও বলো? কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল মায়া। দেখে মনে হচ্ছে ওর কানে আলভির কোনো কথাই পৌঁছায়নি। কেমন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে চুপচাপ। তারপর আলভি আবার বলল, কথা বলছো না কেন? আমার সাথে থাকবে নাকি না? হ্যাঁ অথবা না বলো। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি চাই না আমার জন্য তুমি আরও কষ্ট পাও। তোমার সিদ্ধান্তই শেষ। মায়া তবুও চুপ। আলভি আবার বলল, আমি কি ভেবে নেব তুমি আমার সাথে থাকতে চাইছো না? যদি এটা সত্যি হয় তাহলে নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো। আজকে তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে চলে যাব এই বাড়ি থেকে, এই দেশ ছেড়ে। আমার ছায়াও আর কোনো দিন তোমার উপর পড়বে না। মায়ার ফুপানো শব্দ শুনতে পায় আলভি। আলভি আবার বলে, যাও নিচে গিয়ে সবাইকে ড্রয়িং রুমে উপস্থিত হতে বলো। আমি 10 মিনিট পর আসছি। আজকে আমাদের শেষ দেখা, শেষ কথা। আজকের পর আর কোনোদিন দেখা হবে না আমাদের, কথাও হবে না কোনোদিন। পাখি, আমি তোমাকে বন্দি করতে চেয়েছিলাম আমার বুক পিঞ্জিরায়, কিন্তু তুমি তো বোধহয় অন্য খাঁচার পাখি। যাও নিচে যাও, রাত বেড়ে যাচ্ছে, সবাই আবার ঘুমিয়ে পড়বে। মায়া আলভির মুখের দিকে না তাকিয়ে দূরের দিকে এগিয়ে যায়। মায়া কয়েক কদম এগিয়ে যেতে আলভি গান গাইতে শুরু করে। আলভির গলার স্বর স্বাভাবিক, তবে শুনে মনে হচ্ছে গভীর বেদনা মিশ্রিত গান। আলভি, নিজের মতো ভালো থেকো, ছেড়ে দিলাম পিছুটান গানটি গাইতে শুরু করে। কিছুটা গান গাওয়ার পর একটু থেমে দম নিয়ে বলে, মৃত্যুর আগে এই পিছুটান ছাড়তে পারবো না আমি, তবে ফিরবো না আর তোমার কাছে কোনোভাবেই। তোমার সুখে আর বাধা হয়ে আসবো না, তোমার দুঃখ কষ্ট দেওয়ার জন্য আর ফিরবো না। চলে যাব অনেক দূরে চিরদিনের জন্য। আবার একটু দম নেই আলভি, তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, দূরেই যদি সরিয়ে নেবে তাহলে মায়ায় ফেললে কেন? এই মায়া যে বড় ভয়ঙ্কর,
13 বছরে যেই কষ্ট অনুভব করেছি তার চেয়ে অনেক বেশি কষ্ট এখন কেন হচ্ছে? কেন মনে হচ্ছে আমার জানটা বের করে নিচ্ছ? এত কেন কষ্ট হচ্ছে আল্লাহ? যাকে 13 বছর দেখিনি, যার কথা মন দিয়ে ভাবিনি, যাকে বউ বলে মানিনি, তার মায়ে কেন এভাবে ফেললে? এই মায়ায় না ফেললেও তো পারতে। বউ বলেই কি প্রথম দেখায় তার মায়ে এভাবে ফেলেছিলে? এটাই কি হালাল সম্পর্কের টান? ও আমার জন্য হালাল বলে কি এতগুলো বছর পর প্রথম দেখায় ওর প্রেমে পড়েছি, ওর মায়ায় ডুবেছি? মায়া কেন এত অদ্ভুত? এই মায়া কিভাবে কাটাবো আমি? আমাকে তিলে তিলে শেষ করার জন্য কি এই ভয়ঙ্কর মায়ায় ফেলেছ? এত বছর শাস্তি না দিলেও তো পারতে। একটু থেমে আবার বলে, যেই ভুল আর অন্যায় আমি করেছি তাতে এই শাস্তিই প্রাপ্য আমার। রুমে দাঁড়িয়ে আলভির গান আর কথাগুলো শুনে মায়া। আলভি চুপ হয়ে যেতেই ডোর খুলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি আকাশের দিকে তাকিয়ে থেকেই মুচকি হাসে। বুকের ওপর ডান হাতটা চেপে ধরে বলে, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রুমে ফিরে আসে, নিজের প্রয়োজনীয় সব কিছু সুটকেসে গুছিয়ে নেয়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে নিজেও তৈরি হয় অল্প সময়ের মধ্যে। ফর্মাল ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট ইন করে পড়েছে। চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করে নিয়েছে। যেভাবে তৈরি হয়ে বাড়িতে এসেছিল সেম সেভাবেই তৈরি হয়েছে চলে যাওয়ার জন্য। সুটকেসটা হাতে নিয়ে পুরো রুমে নজর বুলায় একবার। রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। ইতিমধ্যে বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ড্রয়িং রুমে। শুধু মায়া আর মান্তাসা নেই। মান্তাসা হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু মায়া কোথায় গেল? তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। অবশ্যই যারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।